নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিজেপির জন্য গণতন্ত্র বিপন্ন। মাঝে মাঝে না আমার বড্ড অবাক লাগে। কেন রে, তুই আবার কি নিয়ে অবাক হচ্ছিস? এই যে সব কেমন পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। যেমন কি পাল্টে গেল? এক্সাম্পল দে। এই যে আমাদের পাড়াতে আর কোনো খেলার মাঠ নেই। ছোটবেলায় যে দুটো মাঠ ছিল তার একটায় ফ্ল্যাট উঠেছে, আর একটায় ক্লাবের কাকুরা বসে থাকে। ছোটদের খেলার মাঠে ক্লাবের কাকুরা বসে থাকে কেন? আমাদের ক্লাব বাহুবলী সংঘ, ওদের লোকগুলো এমনই, সবই কবজা করে নেবে। সত্যিই বড় সমস্যা, খুব বড় প্রবলেম। আরো কি খারাপ লাগে জানো? কি বলতো? এই ক্লাবটার নাম আগে বাহুবলী সংঘ ছিল না, ক্লাবটার নাম ছিল আমরা সবাই সমান সমিতি। ক্লাবটার নামও পাল্টে দিয়েছে। তা না হলে আর বলছি কি, দেখলে খুবই খারাপ লাগে। খারাপ লাগে আর করবি কি? গোটা দেশটাই তো পথেই বসে যাচ্ছে। দেশ সে পথে যাচ্ছে মানে কোনো খবর দেবে? আরএসএস চায় হিন্দু রাষ্ট্র, বিজেপি সরকার তিলে তিলে দেশকে সেদিকেই নিয়ে যাচ্ছে। মানে কি করছে আবার বিজেপি? নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে ডেমোগ্রাফি মিশনের কথা বলেছেন, জানিস তো? হ্যাঁ, সে জানি, কিন্তু সেই মিশনটা কি তা জানি না। জানার কথাও না, সরকার তা স্পষ্ট করে বলেনি। তবে সিএ, এনআরসি, এসআইআর এসবের মতো নাগরিকত্ব নিয়েই কোনো একটা বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এতে ভয়ের বিষয় কি আছে? দেশ কোন দিকে যাবে? এতে সংবিধান, গণতন্ত্রের মূল ভিতটাই পাল্টে যেতে পারে। এই দেখ, স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন একটি নতুন কর্মসূচি, ডেমোগ্রাফি মিশন। যদিও এখনও সরকার বিস্তারিত কিছু জানায়নি, তবু নাম থেকেই অনুমান করা যাচ্ছে যে এই উদ্যোগ মূলত জনসংখ্যা ও নাগরিকত্বকে ঘিরে বড় ধরনের পদক্ষেপ। আর এই কারণেই ঘোষণা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে মোদী সরকার একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছে। রাম মন্দির নির্মাণ, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া অর্থাৎ 370 ধারা বাতিল এবং অভিন্ন দেওয়ানি বিধি চালু করা, এগুলো বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল। এর মধ্যে প্রথম দুটি ইতিমধ্যেই কার্যকর হয়েছে, আর তৃতীয়টি রাজ্যগুলির মাধ্যমে ধীরে ধীরে চালু হচ্ছে। এই সাফল্যের পর নতুন নতুন কর্মসূচি সামনে আনা হচ্ছে। ডেমোগ্রাফি মিশন সেই ধারারই অংশ। জাতীয় নাগরিক পঞ্জি, ভোটার তালিকার বিশেষ সংশোধন বা নাগরিকত্ব সংশোধনী আইন, সবকটি উদ্যোগের মূল লক্ষ্য ছিল দেশের একাংশ মানুষকে বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা। ডেমোগ্রাফি মিশনও একই উদ্দেশ্যে তৈরি হতে পারে। বাস্তবে লক্ষ লক্ষ মানুষকে দেশ থেকে বহিষ্কার করা সম্ভব নয়, তবে যদি তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে তারা দেশ থেকে অধিকারহীন হয়ে পড়বেন। এমন পরিস্থিতি ভারতের মূল চরিত্রকে বদলে দিতে পারে। স্বাধীনতার সময় সংবিধান ভারতকে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকার করেছিল। নাগরিকদের সমান অধিকার ছিল তার ভিত্তি। কিন্তু যদি ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে মানুষকে অন্যভাবে দেখা হয় তবে সেই আদর্শ ভেঙে যাবে। এর ফলে সমাজে বিভাজন আরও তীব্র হবে। খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে মানুষকে আক্রমণ করার প্রবণতা বাড়তে পারে। মোদীর ভাষণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তিনি প্রকাশ্যে আরএসএস এর প্রশংসা করেছেন, অথচ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1948 সালের 15ই অগস্ট একই মঞ্চ থেকে আরএসএস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কারণ গান্ধী হত্যাকারীর সঙ্গে এই সংগঠনের সম্পর্ক ছিল। আজ মোদীর বক্তব্য সেই অবস্থানকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। একইভাবে সরকারি বিজ্ঞাপনে সাভারকরকে গান্ধী, নেতাজি ও ভগৎ সিংয়ের ওপরে স্থান দেওয়া হয়েছে। এগুলো শুধু প্রতীকী পদক্ষেপ নয়, বরং রাষ্ট্রের রাজনৈতিক দিশা পরিবর্তনের স্পষ্ট চিহ্ন। তবে এই পরিস্থিতির দায় কেবল মোদীর নয়। অতীতে অটল বিহারী বাজপেয়ী সংসদ ভবনের কেন্দ্রীয় হলে সাভারকরের প্রতিকৃতি বসিয়েছিলেন। ইন্দিরা গান্ধীও তাঁর নামে ডাকটিকিট প্রকাশ করেছিলেন। বিরোধী দলগুলিও প্রায় সফট হিন্দুত্বের পথে হেঁটেছে। ফলে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ আজ এক প্রকার স্বাভাবিক ও গ্রহণযোগ্য রাজনৈতিক ভাষা হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ডেমোগ্রাফি মিশন ভারতের ভবিষ্যতের চরিত্র নির্ধারণে বড় পদক্ষেপ হতে চলেছে। যদি এই মিশন নাগরিকত্বের প্রশ্নে বিভাজন তৈরি করে তবে ভারত ধীরে ধীরে সংবিধানের মূল আদর্শ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমতার ভিত্তি থেকে সরে যাবে। আর তখন ভারত কেমন রাষ্ট্রে পরিণত হবে তা নির্ভর করবে এই নতুন পথ কতদূর গড়ায় তার উপর। বাপরে, এ তো ভয়ানক বিষয় গো। হ্যাঁ, ভয়ানক তো বটেই, যখন দেশের গণতন্ত্রই প্রশ্নের মুখে পড়ছে। কিন্তু এত কিছুর পরেও সব সাংবিধানিক সংস্থা, বিচার ব্যবস্থা নিশ্চয়ই চুপ করে থাকবে না। সেই আশাই এতদিন ছিল, কিন্তু নির্বাচন কমিশনের আচরণ সেই আশাতেও জল ঢেলে দিয়েছে। কেন? নির্বাচন কমিশনের কোন আচরণ? সাংবাদিক বৈঠক করে কমিশন উল্টে রাহুল গান্ধীকেই হলফনামা জমা দেওয়ার কথা বলল, তদন্তের কথা বলল না। অনুরাগ ঠাকুরও ভোট চুরির অভিযোগ তুলেছেন, কমিশন তাকে নিয়ে একটা কথাও বলল না। কিন্তু কমিশন তো স্বাধীন সংস্থা। সেইখানেই তো বিপদ বেড়েছে।
আইন সংশোধন করে মোদী সরকার কমিশনার নিয়োগের নিয়ম পাল্টে দিয়েছে, যাতে বিজেপির পছন্দের লোকই কমিশনের মাথায় গিয়ে বসতে পারে। নির্বাচন কমিশনই যদি সরকারের কথা মতো চলে, তাহলে গণতন্ত্রের আর কি বেঁচে থাকলো? সেটাই তো প্রশ্ন। আম্বেদকর এই ভয়টাই তো পেয়েছিলেন। কোন ভয়? কি বলেছিলেন আম্বেদকর? সংবিধান সভায় আম্বেদকর কমিশনের গুরুত্ব বুঝিয়ে দিয়েছিলেন। তুই দেখ খবরটা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে এমন সব উত্তর দিয়েছেন যা শুধু বিতর্কই নয়, গুরুতর আশঙ্কাও তৈরি করেছে। বিরোধী নেতা রাহুল গান্ধী কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগ খারিজ করতে গিয়ে কুমার একদিকে পাল্টা আক্রমণ করেছেন, অন্যদিকে অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন। তার এই আচরণে প্রশ্ন উঠেছে, সত্যিই কি তিনি শাসক দলের প্রভাব মুক্ত? ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান সভায় সতর্ক করেছিলেন, সরকার চাইলে এমন একজনকে নির্বাচন কমিশনার করতে পারে যিনি মূর্খ বা দুর্নীতিগ্রস্ত হয়ে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে যাবেন। কুমারের ভূমিকা দেখে মনে হচ্ছে আম্বেদকরের সেই ভয় সত্যি হয়েছে। সুপ্রিম কোর্টও 2023 সালে রায় বলেছিল, একজন নির্বাচন কমিশনারকে নিরপেক্ষ হতে হবে, তিনি ক্ষমতাশালীদের তোষামত করলে চলবে না। কিন্তু কুমার স্পষ্টতই উল্টো পথে হাঁটলেন। রাহুল গান্ধীকে তিনি হলফনামা জমা দিতে চাপ দিলেন, কিন্তু একই ধরনের অভিযোগ করার পরেও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরকে কিছুই বললেন না। কেন এই বৈষম্য? কুমারের যুক্তি আরও গোলমেলে। তিনি বললেন, একটা অভিযোগ করা এক জিনিস, বিভ্রান্তি ছড়ানো আর এক জিনিস। এই যুক্তি আসলে শাসক দলের স্বার্থে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু নয়। বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় কুমার নাগরিকত্ব যাচাইয়ের কথাও বললেন, অথচ সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে নির্বাচন কমিশনের সেই অধিকার নেই। এখানে কুমারের অবস্থান যেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এনআরসির বক্তব্যের প্রতিধ্বনি। কুমার ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে অস্বীকার করেন। তার যুক্তি, এতে নারীদের মর্যাদা নষ্ট হবে। এই যুক্তি শুধু হাস্যকর নয়, নির্বাচন কমিশনের স্বচ্ছতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। গণতন্ত্র নির্বাচন কমিশনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু কুমারের কর্মকাণ্ড প্রমাণ করছে তিনি সরকারের চাপে কাজ করছেন। ফলে আম্বেদকর এবং সুপ্রিম কোর্টের আশঙ্কা বাস্তবে পরিণত হচ্ছে। তার মানে গোটা দেশের সবকিছু বিজেপি ঠিক করে দেবে, তাই তো? হ্যাঁ, বৈচিত্র্যের মধ্যে ঐক্য থাকবে না, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এই শব্দগুলোর কোনো দাম থাকবে না। ধর্মনিরপেক্ষতা তো এমনিও বিজেপি মানে না। না, সেকুলার শব্দে ওদের আপত্তি আছে। সব ধর্ম সহাবস্থান করবে, এটা বিজেপি মেনে নিতে পারে না। কিন্তু ভারত দেশটা তো তৈরি হয়েছিল এই সব নীতিগুলো নিয়েই। সংবিধানের প্রস্তাবনা আমাদের দেশের ভিত্তি। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার শপথ নিয়েছিলাম। সেসবের আজকে আর কোনো দাম নেই। আরএসএস তো সংবিধানকে মানেই না। ওরা মনুস্মৃতিকে সংবিধানের জায়গায় বসাতে চায়, বিজেপি সে পথেই হাঁটছে। দেশের সব মানুষ তো আর এতে বিশ্বাস করে না। কিন্তু বিজেপির বিরুদ্ধে তারা যে জনমত দেবে তার জন্য চাই স্বচ্ছ নির্বাচন। কিন্তু কমিশনের ওপরই যদি জনগণের বিশ্বাস না থাকে, তখন কি হবে? সেটাই তো। এটাও তো সেই আমার পাড়ার ক্লাবের মতোই ছিল, আমরা সবাই সমান সমিতি, হয়ে গেল বাহুবলী সংঘ। একদমই তাই। গায়ের জোর আর ধর্মীয় সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া, সংবিধানের মূল ভিত্তিকে অস্বীকার করা, বিজেপির এটাই নীতি। ঠিকই বলেছো। চলো আজকে শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।